হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম ক্লাস। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের টাইটেলটা হচ্ছে বেস প্রসেসিং সিস্টেম। আচ্ছা, এখন আমরা দেখব বেস প্রসেসিং সিস্টেমের অ্যালগোরিদম নিয়ে। প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছি বেস প্রসেসিং সিস্টেমের পদ্ধতি নিয়ে। বেস প্রসেসিং সিস্টেম কিভাবে কাজ করে, ডাটা কালেকশন থেকে শুরু করে আউটপুট তৈরি পর্যন্ত আমরা এইগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এখন একটা বেস প্রসেসিং সিস্টেমে কি অ্যালগোরিদম থাকে, আমরা এই অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব। আসলে অ্যালগোরিদম বলতে কি বোঝায়, তাই না? অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ সলিউশন of a problem। যে কোনো প্রবলেমের স্টেপ বাই স্টেপ সলিউশনই হচ্ছে অ্যালগোরিদম। এখানে কি বলেছি? স্টেপ বাই স্টেপ সলিউশন অফ এ প্রবলেম। যে কোনো প্রবলেম সলভ করার জন্য তার যে সলিউশনটা, এই সলিউশনটাকে আমরা যখন স্টেপ আকারে দেখাই, একটার পর একটা স্টেপ আকারে দেখাই, তাকে আমরা বলি হচ্ছে অ্যালগোরিদম। তাহলে বেস প্রসেসিং সিস্টেম কোন অ্যালগোরিদমটা ফলো করে, আসুন আমরা দেখি এবার। প্রথমেই আমার স্টেপ ওয়ানে হোয়াইল জবস ইন ইনপুট কিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ, তাই না? কিউ মানে কি? কিউ হচ্ছে একটা সারি। যখনই আমার একটা জব আসে অপারেটিং সিস্টেমে, জবটা থাকে কোথায়? কিউতে। প্রথমে আমরা জবটাকে পাঠাই কিউতে। এইটা হচ্ছে একটা কিউ। ধরে নিলাম আমার একটা জব আসলো। জব আসলে ধরে নিলাম টাস্ক ওয়ান, টি ওয়ান কে আমি কোথায় পাঠালাম? কিউতে। এর পরবর্তীতে আসলো টি2, তার পরবর্তীতে আসলো টি3, সিমিলারলি 4, 5। এরকম আমার 5টা টাস্ক আসলো। এই টাস্কগুলি কোথায় আসবে? এখানে একটা মিসিং গেছে, আচ্ছা ধরে নিলাম টি6। এরকম আমার কতগুলি জব আছে। এই জব বা টাস্কগুলি আমার শুরুতে থাকবে কিউতে। যখন আমার কি হবে, অপারেটিং সিস্টেম কোনো একটা প্রসেস এক্সিকিউট বা টাস্ক এক্সিকিউট করতে যাবে, এই কিউ থেকে সেই টাস্কটাকে পিক করবে। কিউ আমার যে প্রিন্সিপাল ফলো করে, কি প্রিন্সিপাল? সেটা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে সে প্রথমে কাকে পিক করবে? টাস্ক 1 কে, দেন পরবর্তীতে সে টাস্ক 6 কে, সিমিলারলি টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4 এবং লাস্টলি সে টাস্ক 5 কে পিক করবে। তাহলে কিউ থেকে এইভাবে প্রথমেই আমার সে কোথায় যাবে? কিউতে যাবে। কিউ থেকে একটার পর একটা এইভাবে টাস্কগুলি এক্সিকিউট হতে থাকবে। এর পরবর্তীতে কি হলো? প্রথমে যখন আমার টাস্ক আসছে তাকে আমি পাঠাই দিচ্ছি কিউতে। কিউতে সে ওয়েট করবে, তারপর আমার অ্যালগোরিদমটা বিগিন হলো। এর পরবর্তীতে প্রোগ্রাম রিড। প্রোগ্রাম রিডের পর এখন আমার প্রোগ্রাম কম্পাইল করা বোঝাচ্ছে আমার আমি প্রোগ্রামটা যেই ল্যাঙ্গুয়েজেই লিখি না কেন, তাকে কম্পিউটারের আন্ডারস্ট্যান্ড করার ফর্মে বা কম্পিউটার রিডেবল ফর্মে নিয়াকেই বলে হচ্ছে প্রোগ্রাম কম্পাইল করা। কম্পিউটার যেন আমার প্রোগ্রামটাকে বুঝতে পারে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করাই হচ্ছে কম্পাইল। এখন কম্পাইল প্রোগ্রামের পর আসছে আমার প্রোগ্রামটা কম্পাইল করার পর যদি সেখানে কোনো ইরর না থাকে, ইফ দেয়ার ইজ নো ইরর, যদি প্রোগ্রামে কোনো ইরর না থাকে তাহলে সিম্পলি আমার অবজেক্ট কোডটা এক্সিকিউট হবে। প্রোগ্রাম কম্পাইল, এই প্রোগ্রামটা কম্পাইল করার পর সে কিসে পরিণত হবে? অবজেক্ট কোডে। এই অবজেক্ট কোডটা কি হবে? এক্সিকিউট হবে। কখন এক্সিকিউট হবে? ইফ, যদি কোনো ইরর না থাকে, ইফ নো ইরর। যখন নো ইরর, দ্যাট মিন্স কোনো ইরর থাকবে না, তখন আমার এই অবজেক্ট কোডটা এক্সিকিউট হবে। আদারওয়াইজ কি হবে? ইলস গিভ ইরর মেসেজ। সে ইরর মেসেজ শো করবে যে আমার প্রোগ্রামে কোনো ভুল আছে, এই প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া পসিবল না। দেন প্রোগ্রামটাকে সে কুইট করে দিবে। তাহলে কম্পাইল করলাম প্রোগ্রামটাকে, দেন অবজেক্ট কোডটাকে আমি এক্সিকিউট করব ইরর না থাকলে, এবং ইরর যদি থাকে আমি ইরর মেসেজ শো করে কুইট করে দিব। স্টেপ 6 এ বলছে ইরর মেসেজ। ফাইনালি স্টেপ 7 ইন্ট। তাহলে স্টেপ 2 তে কি ছিল? বিগিন, এবং লাস্ট স্টেপ হচ্ছে কি? ইন্ট।
এইখানে আমার প্রত্যেকটা ধাপ স্টেপ 1 থেকে শুরু করে এই অ্যালগরিদমটা চলছে কোন পর্যন্ত, স্টেপ 7 পর্যন্ত। তাহলে এখানে সলিউশনটা আমি কি আকারে দেখাচ্ছি, স্টেপ আকারে দেখাচ্ছি। কিউ থেকে শুরু করে প্রোগ্রাম রিড, কম্পাইল, ইরর, দেন যদি ইরর থাকে ইরর মেসেজ শো করা এবং লাস্টলি প্রোগ্রামটা এন্ড করা। এইভাবে একটা অ্যালগরিদম কাজ করে। তাহলে এই ছিল আমাদের ব্যাচ প্রসেসিং সিস্টেমের অ্যালগরিদম। প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছি ব্যাচ প্রসেসিং সিস্টেমের পদ্ধতি নিয়ে। একটা ব্যাচ প্রসেসিং সিস্টেম কিভাবে কাজ করে আমরা সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। এই সিস্টেমটি ব্যবহার করলে আমরা কি কিভাবে বেনিফিট পেতে পারি এবং কি কি ড্রব্যাকস থাকতে পারে আসুন আমরা আলোচনা করি। প্রথমে আমরা সুবিধাগুলি দেখে নেই। প্রোগ্রামের ইনপুট আউটপুট অপারেশন পরিচালনার জন্য সে সরাসরি ইনপুট কার্যক্রম পরিচালনা করতে পারে। এখানে কোনো চ্যানেল প্রোগ্রাম বা বাফার তৈরি করতে হয় না। বাফার বলতে বোঝাচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ। এখানে আমার কোনো লোকাল টেম্পোরারি স্টোরেজে ডাটা হোল্ড করার প্রয়োজন পড়ে না। আমরা সরাসরি ইনপুটগুলিকে এক্সিকিউট করতে পারি এবং তার উপর অপারেশন পারফর্ম করতে পারি। পদ্ধতিগতভাবে অনেক সরল। ব্যাচ প্রসেসিং সিস্টেম ইউজ করা সিম্পল। এখানে আমার ডিজাইনে কমপ্লেক্সিটি কম। বড় ধরনের যে কোনো কাজ ধারাবাহিকভাবে সরাসরি তত্ত্বাবধান করা ছাড়াই এক্সিকিউট করা সম্ভব। কাজ করার সময় কোনো প্রকার বিরতির প্রয়োজন পড়ে না। যেহেতু এখানে কাজ করার সময় কোনো প্রকার বিরতির প্রয়োজন পড়ে না, তাহলে আমরা বলতে পারি আমরা কম সময়ে এই কাজটাকে এক্সিকিউট করতে পারি। এখন আমরা এর কিছু অসুবিধা নিয়ে আলোচনা করব। অসুবিধা বলতে বোঝাচ্ছে একটির পর একটি কাজ সম্পাদন করতে হয়। একটা কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা অন্য কাজ সম্পূর্ণ করতে পারি না বা অন্য কাজ শুরু করতে পারি না। তাহলে একটা কাজের জন্য অন্য আরেকটা কাজকে ওয়েট করতে হয় এক্সিকিউট করার জন্য। বিভিন্ন ডিভাইসকে অনেক সময় অলস বসে থাকতে হয়। যেহেতু এখানে একটির পর একটি কাজ সম্পন্ন করতে হয়, তাহলে এখানে অনেকগুলি ডিভাইস থাকতে পারে যারা সিট আইডিয়ালি। এর পরবর্তীতে আমরা বলতে পারি ব্যাচ মনিটরিং করার জন্য অতিরিক্ত অ্যালগরিদম, প্রসিডিওর অফ সলিউশন দরকার হয়। তাহলে এখানে আমরা বলতে পারি কি অতিরিক্ত অ্যালগরিদম। অনেক সময় আমাদের অতিরিক্ত অ্যালগরিদম প্রয়োজন হয়। গুরুত্বকে অগ্রাধিকার না দিয়ে লাইনে থাকা একটির পর একটি কাজ প্রক্রিয়াকরণ করা হয়। এখানে ইন্টারঅ্যাক্টিভিটি নেই বললেই চলে। একটি জব শেষ না হওয়া পর্যন্ত অন্য একটা জব শুরু করা যায় না এবং পূর্ববর্তী কাজ অনুযায়ী এখানে কোনো কাজ সম্পাদন করা হয় না। এই জন্য আমরা এখানে বলতে পারি যে ইন্টারঅ্যাক্টিভিটি কম। তাহলে আমরা সুবিধা এবং অসুবিধাগুলি দেখে নিলাম।